এই লেকচারে আমরা সুপার কন্ডাক্টিভিটি সম্বন্ধে আলোচনা করব। মূলত এই লেকচারে আমরা সুপার কন্ডাক্টিভিটির যে সমস্ত এক্সপেরিমেন্টাল রেজাল্টস রয়েছে এবং যে সমস্ত প্রপার্টি সুপার কন্ডাক্টিং স্টেটে দেখা যায় সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তো এই যে সুপার কন্ডাক্টিভিটি, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ফিজিক্সের একটা ওয়ান অফ দ্য বলা চলে যে এক্সাইটিং ফিল্ড বা ফ্যাসিনেটিং ফিল্ড। এবং 1911 সালে এই যে ফেনোমেনা, এই ফেনোমেনাটা ডিসকভার্ড হয় বাই ক্যামারলিং ওনস। তো ক্যামারলিং ওনসের যে এক্সপেরিমেন্ট যেটা ছিল, উনি যেটা করছিলেন যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ মার্কারি, এই যে মার্কারির যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা, সেটা অ্যাট ভেরি লো টেম্পারেচারে কীভাবে চেঞ্জ হয় উনি সেটা অবজার্ভ করছিলেন। তো দেখা গিয়েছিল যে 4.2 কেলভিন, মানে এই যে 4.2 কেলভিন টেম্পারেচারটা, মানে সেটা হচ্ছে যে মেল্টিং পয়েন্ট অফ হিলিয়াম। তো এই রেঞ্জে উনি এই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ মার্কারি এটা অবজার্ভ করার চেষ্টা করছিলেন। তো দেখা গিয়েছিল যে ইলেকট্রিক্যাল যে রেজিস্ট্যান্স যেটা আছে সেটা এই যে 233 কেলভিন থেকে মোটামুটি আস্তে আস্তে রেজিস্ট্যান্সটা কমে কমে আসছিল। কমে কমে এসে যখন ওই 4.2 কেলভিনে যখন রিচ করলো, তখন কি দেখা গেল যে এটার যে রেজিস্ট্যান্সটা মানে হঠাৎ করে মানে 1 মিলিয়নথ টাইমস কমে গেল। মানে এর অরিজিনাল ভ্যালু যা ছিল রেজিস্ট্যান্সের, তার মোটামুটি 1 মিলিয়নথ টাইমস এই রেজিস্ট্যান্সটা কমে গেল। তো এই যে রেজাল্ট, যেটা যে একটা পার্টিকুলার টেম্পারেচারে এই যে একটা হিউজ অ্যামাউন্টে রেজিস্ট্যান্সটা কমে যাওয়া, এই যে বিহেভিয়ারটা আরও পরবর্তীকালে আরও কিছু কিছু মেটালের ক্ষেত্রে দেখা গিয়েছিল, যেমন কি লেড, টিন, ইন্ডিয়াম, এই সমস্ত মেটালের ক্ষেত্রেও দেখা গিয়েছিল। তো এই যে ফেনোমেনাটা, যেখানে কি দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সটা একটা পার্টিকুলার টেম্পারেচারে গিয়ে মোটামুটিভাবে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। কারণ 1 মিলিয়ন টাইমস কমে যাওয়া মানে আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্সটা অলমোস্ট ডিসঅ্যাপিয়ার করে গেছে। তাহলে রেজিস্ট্যান্স যদি ডিসঅ্যাপিয়ার করে যায় তাহলে কি হবে? তাহলে হাই কন্ডাকশন হবে, কারণ কন্ডাক্টিভিটি হচ্ছে অপোজিট টু দ্য রেজিস্টিভিটি। এই জন্য এই ধরনের কন্ডাক্টিভিটি, মানে এই স্টেটের যে কন্ডাক্টিভিটি, সেটার আমরা নাম দিয়েছি সুপার কন্ডাক্টিভিটি। তো আমরা যদি গ্রাফিক্যালি এই এই ঘটনাটার কথা যদি বর্ণনা করি, আমরা ওয়াই অক্ষে যদি রেজিস্ট্যান্স যদি প্লট করি এবং এক্স অ্যাক্সিসে যদি টেম্পারেচার যদি প্লট করি, তাহলে নর্মাল মেটালের ক্ষেত্রে কি দেখা যায় যে নর্মাল মেটালের ক্ষেত্রে তাপমাত্রা যত আমরা কমাতে থাকবো, রেজিস্ট্যান্সটা তত কমে কমে আসবে। কমে কমে এসে ক্লোজ টু টি ইজ ইকুয়াল টু 0 কেলভিনে রেজিস্ট্যান্সটা পুরো 0 কিন্তু হয় না, একটা পার্টিকুলার ভ্যালু থাকে, বাট সেটা ইনিশিয়াল ভ্যালু থেকে অনেকটা কম থাকে। এটা হচ্ছে নর্মাল মেটালের ক্ষেত্রে বিহেভিয়ার। কিন্তু যে সমস্ত মেটেরিয়ালগুলো সুপার কন্ডাক্টর হিসেবে বিহেভ করে, যেমন আমরা মার্কারির এক্সাম্পলটা দিয়েছিলাম, যেটা ক্যামারলিং ওনস যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, তো সেখানে দেখা গিয়েছিল যে স্টার্টিং ফ্রম দ্য ইনিশিয়াল ভ্যালু এই যে রেজিস্ট্যান্সটা নর্মাল মেটালের মতনই কমে কমে আসছে। কমে কমে এসে 4.2 কেলভিনে কী হয়েছে যে এই যে ভ্যালুটা হঠাৎ মানে একদম ক্লোজ টু 0 হয়ে গেল। এই যে সাডেন ড্রপ অফ দ্য রেজিস্টিভিটি বা সাডেন ইনক্রিজ অফ দ্য কন্ডাক্টিভিটি, যেটাকে আমরা সুপার কন্ডাক্টিভিটি বলছি, তাহলে এই যে বিহেভিয়ার যেটা রয়েছে এটা হচ্ছে সুপার কন্ডাক্টরের বিহেভিয়ার, যেটা নর্মাল মেটালের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই যে সুপার কন্ডাক্টিভিটির যে ডিসকভারি, এটা কিন্তু সেই সময়তে একটা এই ফিল্ডে হিউজ ইন্টারেস্ট সৃষ্টি করেছিল। তার কারণটা হচ্ছে যে যদি কোনো স্টেট যদি সুপার কন্ডাক্টিং স্টেটে যদি থাকে, তার মানে সেক্ষেত্রে কী হবে যে ইলেকট্রিক্যাল কোনো রেজিস্ট্যান্স থাকছে না, তার মানে কোনো হিট লস হবে না। তাহলে হিট লস যদি না হয় তাহলে কী হবে যে এই ধরনের মেটেরিয়াল থেকে কিন্তু অনেক পাওয়ারফুল এবং ইকোনমিক্যাল ডিভাইস তৈরি করা যাবে, এবং যেটা খুব অল্প অ্যামাউন্টে ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করবে। তো এই জন্য এই ফিল্ডে অনেক ধরনের রিসার্চ শুরু হলো এবং ডে বাই ডে চেষ্টা করা হলো যে এই যে সুপার কন্ডাক্টিভিটির যেটা ট্রানজিশন টেম্পারেচার মানে বা ক্রিটিক্যাল টেম্পারেচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্ট্যান্সটা হঠাৎ করে ড্রপ হয়ে যাচ্ছে, এই ভ্যালুটাকে সাধারণত আমরা টিসি বলে থাকি, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার, যেখানে রেজিস্ট্যান্সটা অলমোস্ট 0 হয়ে যাচ্ছে।
কিন্তু মার্কারির ক্ষেত্রে এই ভ্যালুটা তো খুব কম, মানে 4.2 কেলভিন, এই জিনিসটাকে এই এত লো টেম্পারেচার ক্রিয়েট করাটা খুব ডিফিকাল্ট। সেই জন্য অনেক ধরনের রিসার্চ হতে লাগলো যাতে করে এই টিসিটা অর্থাৎ ট্রানজিশন টেম্পারেচারটা যদি আরেকটু বাড়িয়ে নিয়ে যাওয়া যায়, মানে ক্লোজ টু দ্য রুম টেম্পারেচার, যাতে করে কি হবে, যাতে করে আমাদের এই যে যে সমস্ত ডিভাইসগুলো সুপার কন্ডাক্টর থেকে ফেব্রিকেট করা হবে সেই সমস্ত ডিভাইসগুলো যাতে করে মানে মোর ইকোনমিক্যাল হয়। তো এই যে টেম্পারেচার মানে হাই, এই ফিল্ডের নাম হলো হাই টিসি সুপার কন্ডাক্টিং ফিল্ড। মানে হাই টিসি মানে যেখানে টিসির মানটাকে একটু বাড়ানো যেতে পারে। তো প্রথম অ্যাপ্রোচ ছিল এই বেন্ডর্জ অ্যান্ড মুলার, তারা ল্যান্থানাম, বেরিয়াম, কপার অক্সাইড সিস্টেম সেরামিক সুপার কন্ডাক্টর তৈরি করেছিলেন। তার ক্ষেত্রে টিসির মানটা 34 কেলভিন ছিল, অর্থাৎ 4.2 কেলভিনের থেকে এই টেম্পারেচারটা কিন্তু অনেক বেশি। এইভাবেই অ্যাকচুয়ালি মানে হাই টিসি সুপার কন্ডাক্টরের যে রিসার্চটা তারা কিন্তু শুরু করেছিলেন ফ্রম দ্য ডিসকভারি অফ দ্য সেরামিক সুপার কন্ডাক্টার্স, এবং এর জন্য তারা নোবেল প্রাইজও পেয়েছিলেন এই ডিসকভারির জন্য। এবং পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে আরও রিসার্চ হতে লাগলো, এবং এখানে একটা চার্ট করা রয়েছে। এই চার্টে দেখা গেল যে স্টার্টিং ফ্রম দ্য ইয়ার 1911 থেকে শুরু করে আমরা যদি ভালো করে দেখি তাহলে 1988 পর্যন্ত এই যে টিসির যে ভ্যালুটা আমরা যদি দেখি, যে ট্রানজিশন টেম্পারেচারের যে ভ্যালুটা, এটা কিন্তু আস্তে আস্তে মানে বেড়ে বেড়ে যাচ্ছে। স্টার্টিং হয়েছিল 4.2 কেলভিন মানে ক্যামারলিং ওনসের এক্সপেরিমেন্ট থেকে। তারপরে কি হলো যে তারপরে আস্তে আস্তে মানে রিসার্চ এগোতে লাগলো, এবং সেরামিক সুপার কন্ডাক্টরের কাজ তৈরি হলো, যেমন এখানে শুরু হয়েছিল। তারপরে যেমন এখানে 20 কেলভিন ইন্টারমেটালিক কম্পাউন্ড তৈরি হয়েছিল। তো এরকম আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ 125 কেলভিন পর্যন্ত রিচ করা গেছে। তো তার মানে এই ফিল্ডে রিসার্চ মানে এখনও চলছে, এবং এখনও চেষ্টা চলছে যে আমরা টিসির ভ্যালুটাকে কত না অ্যামাউন্টে বাড়াতে পারি। তো এই যে সুপার কন্ডাক্টিং স্টেট সম্বন্ধে আমরা আলোচনা করলাম, তো এই ধরনের সুপার কন্ডাক্টর কিছু বিশেষ বিহেভিয়ার করে, সেই পার্টিকুলার বিহেভিয়ারগুলো সম্বন্ধে আমরা এবার আলোচনা করব। মেইসনার বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, মেইসনার এবং ওশেনফিল্ড, তারা যেটা দেখিয়েছিলেন যে সুপার কন্ডাক্টর এক্সপেলড দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, মানে এর মধ্যে যদি আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ড দিই এবং থ্রু দ্য সুপার কন্ডাক্টর যদি ম্যাগনেটিক ফ্লাক্স যদি যায়, ম্যাগনেটিক ফ্লাক্স মানে চৌম্বক বলরেখা, তো এটা যদি যায় তাহলে দেখা যাবে যে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটাকে সুপার কন্ডাক্টর কিন্তু বিকর্ষণ করবে বা এক্সপেল করবে, এবং এই ধরনের বিহেভিয়ারটা বেসিক্যালি ডায়াম্যাগনেট করে থাকে। তো এই যে বিহেভিয়ারটা যেটা আমরা ডিটেলসে আলোচনা করব, এই বিহেভিয়ারটা তার আবিষ্কর্তার মানে নামানুসারে মেইসনার এফেক্ট বলা হয়। তো এই যে ফ্লাক্স এক্সক্লুশন আমরা এটাকে বলে থাকি, বা ফ্লাক্স এক্সপালশন বা এক্সক্লুশন ইজ অবজার্ভড when the superconductor is first cooled below TC and then placed in the magnetic field। মানে দুরকমভাবে এই বিহেভিয়ারটাকে দেখানো যেতে পারে, এই ফ্লাক্স এক্সক্লুশনের ঘটনাটাকে আমরা একটা ছবির সাহায্যে দেখাই। ধরা যাক যে এটা হচ্ছে একটা সুপার কন্ডাক্টর, এবং টেম্পারেচার গ্রেটার দেন টিসিতে রয়েছে, মানে যেটা ট্রানজিশন টেম্পারেচার যেটা রয়েছে তার থেকে বেশিতে রয়েছে, এবং এখানে রো ইজ নট ইকুয়াল টু 0, টি গ্রেটার দেন টিসি, রো ইজ নট ইকুয়াল টু 0। এবং আমরা এটাকে আস্তে আস্তে কুল করলাম, কুল করে যখন এটা মানে বিলো টিসিতে চলে এলো, ট্রানজিশন টেম্পারেচারের নিচে চলে এলো, তখন অ্যাজ পার সুপার কন্ডাক্টরের নিয়ম অনুসারে রো ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ রেজিস্টিভিটিটা 0 হয়ে গেল। এইবার আমরা কি করলাম যে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, যেখানে দেখানো হয়েছে যে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি। ম্যাগনেটিক ফিল্ড দিলে কি হবে, যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা রয়েছে, এই ম্যাগনেটিক ফ্লাক্সটা এই মেটেরিয়ালের ভেতর দিয়ে যাচ্ছে না, ছবিতে দেখা যাচ্ছে যে বাইরে দিয়ে চলে যাচ্ছে, ভেতরে কিন্তু কোনো প্রবেশ করছে না। এইবার আমরা যখন ফিল্ডটাকে যখন রিমুভ করে নিলাম, তখন এই যে বলরেখা যেগুলো রয়েছে, ফ্লাক্স যেটা রয়েছে, ফ্লাক্সটাও চলে গেল। সুতরাং এখানে দেখানো রয়েছে যে এরকম নর্মালি সুপার কন্ডাক্টরটা রয়েছে, বাট দের ইজ নো ফ্লাক্স, কোনো ফ্লাক্স নেই। তাহলে এইটা হচ্ছে একটা ঘটনা। আরেকটা ঘটনা কি, যে আমরা একটা সুপার কন্ডাক্টর নিলাম, প্রথমে টি গ্রেটার দেন টিসি রয়েছে, ট্রানজিশন টেম্পারেচারের বেশিতে রয়েছে, তার মানে কি হচ্ছে কি যে রো ইজ নট ইকুয়াল টু 0, এবং সেই অবস্থাতেই আমরা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে দিলাম। ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে তাকে আমরা কুল ডাউন করলাম।
কুল ডাউন করতে করতে যখন টি লেস দ্যান টিসিতে যখন এলো, তখন ঠিক আগের মতনই ঘটনা দেখা গেল যে বলরেখাগুলো আর সুপার কন্ডাক্টর দিয়ে পাস করছে না, বাইরে দিয়ে যাচ্ছে, এবং ফিল্ডটাকে যদি রিমুভ যদি করা হয় তাহলে কোনো ফ্লাক্স এর মধ্যে থাকছে না, মানে ফ্লাক্সগুলো চলে যাচ্ছে। তাহলে দুটো ঘটনার তফাৎ যেটা হলো যে এই যে কুলিং যেটা করা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে, এটাকে আমরা যেটা বলে থাকি মানে উইথ ফিল্ড কুলিং বলি। উইথ ফিল্ড কুলিং মানে ফিল্ড দেওয়াই রয়েছে, ফিল্ড দেওয়া অবস্থায় টি গ্রেটার দেন টিসি থেকে আমরা টি লেস দেন টিসিতে আমরা তাকে কুল করলাম, দেখা গেল যে ফ্লাক্স এক্সক্লুশন হচ্ছে। এবং প্রথম ঘটনাটাকে উইদাউট ফিল্ড কুলিং বলা হয়, অর্থাৎ কুলিং করার সময় আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করিনি। যখন টি লেস দ্যান টিসিতে চলে এসেছে, অর্থাৎ রো ইজ ইকুয়াল টু 0 যখন হয়ে গেছে, সেই অবস্থাতে আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি এবং দেখা গেছে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা সুপার কন্ডাক্টরের মধ্য দিয়ে যাচ্ছে না এবং ফিল্ডটাকে রিমুভ করলে কোনো ফ্লাক্সের মধ্যে থাকছে না। তো এই হচ্ছে ঘটনাটা। তার মানে যেটা হচ্ছে যে এই ফেনোমেনা হচ্ছে একটা রিভার্সিবল ফেনোমেনা, মানে মেসনার এফেক্ট ইজ এ রিভার্সিবল ফেনোমেনা। এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স যে মেসনার এফেক্ট ইজ এ রিভার্সিবল ফেনোমেনা। আর যেহেতু কোনো ফ্লাক্স সুপার কন্ডাক্টরের মধ্য দিয়ে যায় না, তাই আমাকে বলতে হবে যে বি ইজ ইকুয়াল টু 0 ইনসাইড দ্য সুপার কন্ডাক্টর। বি ইনসাইড দ্য সুপার কন্ডাক্টর সবসময় বি ইজ ইকুয়াল টু 0। আর সুপার কন্ডাক্টরের যে বিহেভিয়ারটা সেটা হচ্ছে পারফেক্ট ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার, কারণ ডায়াম্যাগনেট এই ধরনের ফ্লাক্স এক্সক্লুশন করে থাকে। তো বি ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আমরা একটা রিলেশন আমরা জানি যে বি ইজ ইকুয়াল টু মিউ 0 ইন্টু এইচ প্লাস এম হয়। এটা আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে আলোচনা করেছিলাম। তাহলে বি সমান 0 মানে মিউ 0 ইন্টু এইচ প্লাস এম ইজ ইকুয়াল টু 0, তার মানে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস এম। এখন কাই সমান কত হয় না এম বাই এইচ হয়, তাহলে এম বাই এইচ মানে ইজ ইকুয়াল টু -1 হচ্ছে। তার মানে এই যে কাই যে নেগেটিভ হচ্ছে এটা কিন্তু ডায়াম্যাগনেটের একটা ক্যারেক্টারিস্টিক, এটা আমরা ডায়াম্যাগনেটিজম পড়ার সময় অলরেডি আলোচনা করেছিলাম। তার মানে সুপার কন্ডাক্টর ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার শো করে, এটা আমরা বলতে পারছি। এইবারে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা সম্বন্ধে আমরা আলোচনা করি যে এই যে পারফেক্ট ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার যেটা আমরা বলছি সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায়, তো সেই ঘটনাটাকে কিন্তু সুপার কন্ডাক্টরের এই যে জিরো রেজিস্টিভিটি দিয়ে ব্যাখ্যা করা যায় না। ট্রানজিশন টেম্পারেচারের নিচে সুপার কন্ডাক্টরের যে রেজিস্টিভিটি সেটা 0 হয়ে যায়, এটা আমরা আলোচনা করলাম। কিন্তু এই যে রেজিস্টিভিটিটা 0 হয়ে যাচ্ছে বলেই যে সেটা ডায়াম্যাগনেটিজম শো করে, সেই ব্যাপারটা কিন্তু না। সেটা আমরা বুঝবো কীভাবে? আমরা এইভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারি যে যদি একটা পারফেক্ট কন্ডাক্টর হয়, মানে সুপার কন্ডাক্টর নয় বাট এ পারফেক্ট কন্ডাক্টর যদি আমি বলি, তাহলে কি হবে যে পারফেক্ট কন্ডাক্টর যদি হয় তখন কি হবে যে এই যে আমরা একটু আগে যে ফিগারটা সম্বন্ধে যেটা দেখালাম, এই ফিগারের সঙ্গে একটা পারফেক্ট কন্ডাক্টরের বিহেভিয়ারের পার্থক্য হবে, সেটা আমরা এবারে আলোচনা করব। তার আগে আমাদেরকে যেটা একটু জেনে নিতে হবে সেটা হচ্ছে এরকম যে আমরা ওহমস ল সমান জানি। ওহমস ল একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আইআর, আরেকটা ওহমস লর এক্সপ্রেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে জে ইজ ইকুয়াল টু সিগমা ই, বা জে ইজ ইকুয়াল টু ই ইকুয়াল টু রো জে। ই ইকুয়াল টু রো জি মানে জে ইজ ইকুয়াল টু সিগমা, কারণ রোটাকে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে যাই তাহলে 1/ρ মানে সিগমা হয়, মানে সেই রিলেশনটাকে লেখা রয়েছে ই ইজ ইকুয়াল টু রো জে। এখন সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, রো ইজ ইকুয়াল টু 0 হয়। রো ইজ ইকুয়াল টু 0 মানে কি হবে যে ই ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে কি হচ্ছে যে যদি আমরা একটা সুপার কন্ডাক্টর না ভাবি, আমি একটা নর্মালি একটা পারফেক্ট কন্ডাক্টর হিসেবে ভাবছি, আমরা ধরে নিচ্ছি যে সুপার কন্ডাক্টিং স্টেটটা কোনো স্পেশাল কিছু স্টেট না, একটা পারফেক্ট কন্ডাক্টরের মতনই এটা আচরণ করছে। তাহলে পারফেক্ট কন্ডাক্টর ওহমস লটা মানবে, ই ইজ ইকুয়াল টু রো জি, এটা হচ্ছে ওহমস ল। তাহলে রো সমান 0 হয়ে গেছে ট্রানজিশন টেম্পারেচারে, তাহলে রো সমান 0 মানে ই সমান 0, ইলেকট্রিক ফিল্ড ই সমান 0। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই সমান যদি 0 যদি হয়, তাহলে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন রয়েছে ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশন। তো ই সমান 0 হলে কি হবে যে ডেল বি বাই ডেল টি সমান 0 হবে। তাহলে ডেল বি বাই ডেল টি সমান 0 হলে কি হবে যে ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট হবে। তাহলে কি ঘটনা ঘটছে যে ম্যাগনেটিক ফিল্ড যদি কনস্ট্যান্ট যদি হয়, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি পাসিং থ্রু এ পারফেক্ট কন্ডাক্টর বিকামস কনস্ট্যান্ট। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি অবশ্যই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন যাবে সে কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে হোয়েন এ পারফেক্ট কন্ডাক্টর ইজ কুলড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড,
until its resistance becomes zero. The magnetic field in the material gets frozen and cannot change subsequently irrespective of the applied field. This is in contradiction to the Meissner effect. এই ঘটনাটাকে আমরা ছবির সাহায্যে দেখাই, তাহলে কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। তাহলে কি হলো যে প্রথমে রো ইজ নট ইকুয়াল টু জিরো ছিল যখন ট্রানজিশন টেম্পারেচারটা মানে বেশি ছিল, মানে টি গ্রেটার দেন টিসি ছিল। এরপর আমরা সেটাকে কুল করলাম, কুল করে রো ইজ ইকুয়াল টু জিরো হলো, মানে বিলো ট্রানজিশন টেম্পারেচার। এবারে আমরা কি করলাম যে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি। ম্যাগনেটিক ফিল্ড দিলে কি হচ্ছে যে এখানে ফ্লাক্স এক্সক্লুশন হচ্ছে এবং ফিল্ডটা রিমুভ করে নিলে কি দেখা যাচ্ছে না অরিজিনাল যে কন্ডাক্টরটা সেটা পাওয়া যাচ্ছে। এটা মানে নর্মালি হওয়া উচিত, কিন্তু এখানে আমরা যেটা করেছি যে যখন কুলিং করেছি তখন হচ্ছে উইদাউট ফিল্ড কুলিং করেছি, মানে এখানে আমরা কিন্তু কোনো রকম ফিল্ড অ্যাপ্লাই করিনি। যদি কোনো রকম ফিল্ড অ্যাপ্লাই না করে থাকি তাহলে ফাইন, তাহলে এই যে ঘটনাটা যেটা আছে সেটা হচ্ছে আগের মতনই একটা ঘটনা যেটা আমরা আগে ব্যাখ্যা করেছিলাম। যেহেতু আগে কোনো ফিল্ড দেওয়া ছিল না, পরে ফিল্ড অ্যাপ্লাই করেছি এবং ফিল্ডটা এটার মধ্য দিয়ে পাস করছে না, ম্যাগনেটিক ফ্লাক্সটা এটার মধ্য দিয়ে যাচ্ছে না। কিন্তু মজার ঘটনাটা তখনই দেখা যাবে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কুলিংটা করব, মানে যেটাকে আমরা বলে থাকি সচরাচর যে ফিল্ড কুলিং। ফিল্ড কুলিং মানে যে ইনিশিয়ালি একটা ম্যাগনেটিক ফিল্ড অলরেডি দেওয়া রইলো এবং টেম্পারেচারটা ট্রানজিশন টেম্পারেচারের বেশি আছে, মানে রো নট ইকুয়াল টু জিরো রয়েছে। এবার ফিল্ড দেওয়া অবস্থায় কুলিং করছি, তাহলে ফিল্ড দেওয়া অবস্থায় কুলিং করলাম, ট্রানজিশন টেম্পারেচারের নিচে চলে এলাম, রো ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেল। এইবারে আমরা একটু আগে কি দেখলাম, একটু আগে যেটা দেখলাম যে যেহেতু ই ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা এটা যেটা বলছি, যেহেতু আমরা ই সমান জিরো হলে বি সমান কনস্ট্যান্ট হবে। তাহলে বি সমান কনস্ট্যান্ট হওয়া মানেটা কি, যেহেতু এখানে অলরেডি তো ম্যাগনেটিক ফ্লাক্স এখানে যাচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স যাওয়া অবস্থাতে কুলিং করছি, তাহলে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ইনসাইড দিয়ে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই এক্সক্লুশন হবে না, মানে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ভেতরেই থেকে যাবে। কেন ভেতরে থাকবে? অ্যাজ পার ম্যাক্সওয়েল ল অনুসারে আমরা যেটা দেখালাম যে যদি ম্যাক্সওয়েল লটাকে ওবে করতে হয়, মানতে যদি হয়, তাহলে বি সমান কনস্ট্যান্ট হবে। তার মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা ওই সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা টেম্পারেচারটা কমালেও সেটা ওর মধ্যে ফ্রোজেন অবস্থায় থেকে যাবে। The magnetic field in the material gets frozen and cannot change subsequently irrespective of the applied field. This is in contradiction to the Meissner effect. তাহলে মেসনার এফেক্ট যেটা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম এই ফিগারটাতে যেটা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে দেখিয়েছিলাম, ম্যাক্সওয়েলের ল অনুসারে এটা কিন্তু হোল্ড হচ্ছে না। ম্যাক্সওয়েলের ল বলছে যে যদি ই ইজ ইকুয়াল টু যদি জিরো যদি হয় তাহলে কি হবে, তাহলে বি সমান কনস্ট্যান্ট হতে হবে এবং এই যে ফিগার যেটা, এই ফিগারে ম্যাগনেটিক ফিল্ডটা যেটা এখানে এক্সক্লুশন হয়ে যাচ্ছিল, এক্সক্লুশন না হয়ে এখানে যে ফিগারটা আমরা দেখিয়েছি এখানে ম্যাগনেটিক ফিল্ডটাই যে ভেতরে রয়ে যাওয়া উচিত ছিল ফিল্ডটাকে সরিয়ে নেওয়ার পরেও। কিন্তু এটা তো বাস্তবে হয় না। সুপার কন্ডাক্টর যদি হয়, সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু দেখা যায় না। তাহলে কনক্লুশনটা কী হলো? তাহলে আমরা কনক্লুড করছি যে বিহেভিয়ার অফ এ সুপার কন্ডাক্টর ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ এ পারফেক্ট কন্ডাক্টর। মানে অন্যান্য যে সমস্ত কন্ডাক্টর, আমরা পারফেক্ট টার্মটা ইউজ করছি মানে এই সেন্সে সেটা হচ্ছে যে পারফেক্টলি কন্ডাক্ট করে, বাট দ্যাট ইজ নট এ সুপার কন্ডাক্টর। যেমন নর্মাল মেটাল যদি আমরা বলে থাকি, মানে সুপার কন্ডাক্টিং মেটাল বাদ দিয়ে আদার মেটাল যেগুলো, সেইগুলোকে আমরা পারফেক্ট কন্ডাক্টর বলছি। তাহলে পারফেক্ট কন্ডাক্টরের বিহেভিয়ার এবং সুপার কন্ডাক্টরের বিহেভিয়ারের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। এবং কি হচ্ছে যে সুপার কন্ডাক্টিং স্টেট মে বি কনসিডার অ্যাজ এ ক্যারেক্টারিস্টিক থার্মোডাইনামিক ফেজ অফ এ সাবস্ট্যান্স ইন হুইচ the substance cannot sustain steady electric and magnetic fields. Hence, the two mutually independent properties defining the superconducting state are the zero resistivity and perfect diamagnetism. That is, E is equal to 0 and B is equal to 0. এই কথাটার মানে যেটা হলো যে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে জিরো রেজিস্টিভিটি মানেই E is equal to 0 এবং ম্যাগনেটিক ফিল্ড যেটা জিরো, মানে ইনসাইড দ্য সুপার কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড জিরো, এরা দুজনে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি এবং এদের মধ্যে কিন্তু কোরিলেশন করা যাবে না। যেমন আমরা যদি বলি যে ই ইজ ইকুয়াল টু জিরো হওয়ার জন্যই বি ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। ই ইজ ইকুয়াল টু জিরো এবং বি ইজ ইকুয়াল টু জিরো, এরা দুজনে হচ্ছে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি।
তাহলে এইটা হচ্ছে সুপার কন্ডাক্টিং স্টেটের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এইবারে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সুপার কারেন্টস এবং পেনিট্রেশন ডেপথ। তো আমরা একটা সুপার কন্ডাক্টর ধরে নিচ্ছি যে এই যে এটা হচ্ছে একটা সুপার কন্ডাক্টর, এই যে একটা লাইন ড্র করা রয়েছে, এই যে সারফেস যেটা রয়েছে এই সারফেসটা হচ্ছে একটা সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের একটা পার্ট, এবং একে আমরা কি করেছি যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি। এই যে এইচ ই যেটা রয়েছে, এই যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই সুপার কন্ডাক্টরটাকে রাখা হয়েছে, মানে একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখা হয়েছে। এইবারে আমি একটা লুপ কনসিডার করলাম। লুপটা কীরকম হচ্ছে যে এইভাবে যাচ্ছে যে এ বি সি ডি, এটা হচ্ছে একটা লুপ, এবং এখানে ছবিতে এই যে যদিও এ বি এবং সিডির মধ্যে অনেকটা ডিস্টেন্স দেখানো আছে, বাট আমরা ধরে নিচ্ছি যে এ বি এবং সিডি এরা হচ্ছে খুব কাছাকাছি রয়েছে, মানে খুব কাছাকাছি, মানে এই যে এটা যদি আমরা সুপার কন্ডাক্টরের একটা সারফেস হিসেবে ভাবি, তাহলে এই সারফেসের খুব কাছাকাছি রয়েছে এ বি এবং সিডি। এইবারে আমরা ম্যাক্সওয়েলের না অ্যাম্পিয়ার্স লটা আমরা অলরেডি পড়েছিলাম। তো অ্যাম্পিয়ার্স লয়ের কথা ভাবি। অ্যাম্পিয়ার্স ল একটা পার্টিকুলার লুপ ওয়াইজ হয়, এবং অ্যাম্পিয়ারের লটা কি বলছে যে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই। তো এখানে ম্যাগনেটিক ফিল্ডের যে মানে ডাইরেকশনটা, এটা হচ্ছে এই যে সুপার কন্ডাক্টিং সারফেস যেটা আছে তার প্যারালাল বরাবর রয়েছে। ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা যদি এই সারফেসের প্যারালাল যদি হয়, তাহলে কারেন্টের ডাইরেকশন কি হবে, এই যে সারফেস যেটা আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার বরাবর হবে, লম্বভাবে হবে। তাহলে অ্যাজ পার অ্যাম্পিয়ার্স ল আমরা যেটা বলছি যে এই পার্টিকুলার লুপটার জন্য ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো আই। এবং আরেকটা ব্যাপার আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এবি অ্যান্ড সিডি এই দুটো যে লাইন, এই যে লুপের দুটো পার্টিকুলার লাইন এবি এবং সিডি, এরা যথাক্রমে কি আছে যে সিডিটা হচ্ছে এই সারফেসটার ভেতরে রয়েছে, সুপার কন্ডাক্টিং সারফেসের ভেতরে রয়েছে, আর এবিটা এই সারফেসটার বাইরে রয়েছে। এইবারে কি হচ্ছে, আমি যদি এডি আর সিবির কথাটা যদি ভাবি, তাহলে এই দুটো সারফেসের জন্য দেখা যাচ্ছে এই যে মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এবং ডিএল ভেক্টরের ডাইরেকশন পারপেন্ডিকুলার। তাহলে এদের জন্য কোনো এফেক্ট কিন্তু থাকবে না। আমি যদি ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল যখন নেবো, তখন এই দুজনের জন্য কোনো এফেক্ট পাবো না, শুধুমাত্র এবি এর জন্য একটা রেজাল্ট পাবো এবং এই সিডি এই লাইনটার জন্য একটা এফেক্ট পাবো। এইবারে আমাদেরকে এইভাবে ভাবতে হবে যে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো, এটা তো বললাম। তাহলে এবং এটা ইন্ডিকেট করছে যে কারেন্ট আই ফ্লো করছে পারপেন্ডিকুলার টু দ্য লুপ অ্যান্ড ইনসাইড দ্য প্লেন অফ দ্য পেপার। এইভাবে এই যে কারেন্ট যেটা আছে কারেন্টটা ফ্লো করছে। এখন ঘটনা কি হচ্ছে যে বি ইজ ইকুয়াল টু জিরো ইনসাইড দ্য সুপার কন্ডাক্টর হয়, এটা আমরা জানি। সুপার কন্ডাক্টিং স্টেটের যদি এই যে বি ইনসাইড ইজ ইকুয়াল টু জিরো, এটা ছবিতে দেখানো হয়েছে। আমি যখন সিডি বাহুর জন্য যখন বি ডট ডিএল করবো, তখন সিডি বাহুর জন্য কিন্তু কোনো রেজাল্ট পাবো না। তাহলে এডির জন্য পাচ্ছি না, বিসির জন্য পাচ্ছি না, সিডির জন্য পাচ্ছি না, শুধুমাত্র এই যে এবি যে লাইন যেটা আছে এবি লাইনের জন্য আলটিমেটলি কিন্তু একটা এফেক্ট পাবো। তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, যদি শুধুমাত্র এবির জন্য যদি পাই, এখন বি সমান হচ্ছে মিউ জিরো এইচ, তাহলে মিউ জিরো এইচই বললাম ইন্টু এবি, এ ডিএলের জন্য এবি লিখলাম, ইজ ইকুয়াল টু মিউ জিরো আই। মিউ জিরো ক্যান্সেল আউট হয়ে এইচ ই ইন্টু এবি ইজ ইকুয়াল টু আই পাওয়া গেল। এখন এবি লেংথটাকে আমি যদি ইউনিট লেংথ হিসেবে যদি বলি, যে সারফেস কারেন্ট পার ইউনিট লেংথ যদি বলি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু অনলি এইচ ই হবে। তাহলে এই কারেন্টের ভ্যালুটা কত হবে, এইচ ই হবে। কখন আমি যদি ইউনিট লেংথ যদি বলি, তাহলে সারফেস কারেন্ট পার ইউনিট লেংথ ইজ ইকুয়াল টু এইচই। এখন এটাকে সারফেস কারেন্ট কেন বলছি, কারণ এই যে কারেন্ট যেটা আছে এই কারেন্টটা কি হচ্ছে কোনখান দিয়ে পাস করবে, এই যে সারফেস যেটা রয়েছে এই সারফেস দিয়ে পাস করবে, ভেতরে কিন্তু পাস করবে না। কেন করবে না, কারণ এই যে বি ইনসাইড ইজ ইকুয়াল টু জিরো, তাহলে অনলি এই যে সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের যে সারফেস যেটা আছে এই সারফেসে একটা কারেন্ট ফ্লো করবে। আমি যদি এই দিকে যদি ম্যাগনেটিক ফিল্ডটা যদি অ্যাপ্লাই করি, তাহলে ঠিক এর পারপেন্ডিকুলার বরাবর সেই সারফেস কারেন্টটা ফ্লো করবে, এবং সারফেস কারেন্টের ভ্যালুটা হবে এরকম, যে সারফেস কারেন্ট পার ইউনিট লেংথ ইজ ইকুয়াল টু এইচই, দ্যাট ইজ ইকুয়াল টু বিই বাই মিউ জিরো। তাহলে কি হচ্ছে যে এই কারেন্টটা সারফেসের মধ্যে দিয়ে ফ্লো করছে অ্যান্ড প্রডিউসেস এ ম্যাগনেটাইজেশন এম হুইচ এক্স্যাক্টলি ক্যান্সেলস এইচই ইনসাইড দ্য সুপার কন্ডাক্টর। মানে
ঘটনাটা কি হচ্ছে, এই যে কারেন্টটা একটা ম্যাগনেটাইজেশন মানে অ্যাপ্লাই করছে, যাতে করে এই যে এক্সটার্নাল ফিল্ড এইজি যেটা আছে সেই এক্সটার্নাল ফিল্ড এইজিটাকে সে ব্যালেন্স করে ক্যান্সেল করে দিচ্ছে। এই কারণে ইনসাইড দ্য সুপার কন্ডাক্টরে কোনো ম্যাগনেটিক ফিল্ড আমরা পাচ্ছি না। এখন ঘটনাটা কি হচ্ছে যে সিন্স দ্য সুপার কন্ডাক্টর হ্যাজ জিরো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, দিস কারেন্ট উইল রিমেন অলমোস্ট কনস্ট্যান্ট অ্যান্ড ক্যান ফ্লো ইনডেফিনাইটলি, সাচ কারেন্টস আর নোন অ্যাজ সুপার কারেন্টস। এখন আমরা তো জানি যে সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স জিরো, তাহলে যে কারেন্টটা ফ্লো করবে, আমরা যখন ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করলাম, যে কারেন্টটা ফ্লো করবে সেটা কনস্ট্যান্ট থেকে যাবে এবং ইনডেফিনাইটলি ফ্লো করবে। তাহলে এই ধরনের কারেন্টকে আমরা বলে থাকি সুপার কারেন্ট। তাহলে সুপার কারেন্টের কনসেপ্ট সম্বন্ধে আমরা এখানে আলোচনা করলাম। এবারে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেনিট্রেশন ডেপথ। এটা আমরা কিভাবে আলোচনা করছি, এইভাবে আমরা বলছি যে উইডথ এডি এবং বিসিকে রিডিউস করা হলো। এডি বিসি মানে এইটা এডি এবং বিসি মানে এই লুপটা হচ্ছে খুব মানে এই যে লুপটা সাইজটাকে আমরা ছোটো করলাম, কেমনভাবে ছোটো করলাম, যাতে এবি এবং সিডি এরা একদম সারফেসটার গায়ে গায়ে চলে আসে। মানে এই সারফেসে জাস্ট এই সাইডে এবি এবং এই সাইডে সিডি থাকবে এবং তারা ভীষণ রকমের ক্লোজ চলে আসবে, যাতে করে লুপটার এরিয়াটা অলমোস্ট জিরো হয়ে যায়। এখন লুপের এরিয়াটা অলমোস্ট জিরো যদি হয়ে যায়, তাহলে কি হবে যে নেট কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সারফেস, এটা তো কোনো চেঞ্জ হবে না, কারণ একটু আগে আমরা যেটা পড়লাম যে দ্য কারেন্ট থ্রু দ্য লুপ রিমেন্স আনচেঞ্জড অ্যাজ পার অ্যাম্পিয়ার্স থিওরাম। লুপটাকে ছোটো করলেও কারেন্ট কিন্তু চেঞ্জ করছে না। কিন্তু কি হচ্ছে যে লুপটাকে ছোট ছোট যত করতে লাগবো, মানে যত লুপটাকে ছোট করতে থাকবো, আলটিমেটলি কিন্তু কারেন্ট ডেনসিটিটা ইনক্রিজ করবে। কারণ কারেন্ট ডেনসিটি মানে হচ্ছে কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া। এখন এরিয়া যদি ছোট যদি হয় তাহলে কারেন্ট ডেনসিটি বাড়বে। আর যদি জিরো লুপ এরিয়া যদি হয়ে যায়, মানে যখন এবিসিডি একদম ক্লোজ যখন আসবে, তখন দ্য কারেন্ট ডেনসিটি শুড বিকাম ইনফাইনাইট। এখন ইনফাইনাইট কারেন্ট ডেনসিটি হচ্ছে ফিজিক্যালি মানে অ্যাকসেপ্টেবল কনসেপ্ট নয়। ইনফাইনাইট কারেন্ট ডেনসিটিকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি না। তাহলে আমরা ব্যাখ্যা করব কি করে? ব্যাখ্যা এইভাবে আমরা করতে পারি যে এই যে সুপার কারেন্ট যেটা আছে, যেটা সারফেস দিয়ে ফ্লো করছে, আমরা বলছি মানে শুধুমাত্র সারফেসেই ফ্লো করবে তারপরে আর থাকবে না, সেটা ঠিক নয়। মানে কনসেপ্টটা হওয়া উচিত এরকম যে সুপার কারেন্টটা ক্যান নট বিকাম অ্যাবসলিউটলি জিরো অ্যাজ ওয়ান মুভস ফ্রম দ্য সারফেস টু দ্য ইন্টেরিয়ার অফ দ্য সুপার কন্ডাক্টর। কারণ জিরো লুপের কনসেপ্টটা আমরা যখন আনলাম, জিরো লুপ মানেটাই হচ্ছে যে শুধুমাত্র সারফেস দিয়ে ফ্লো করছে তারপরে আর থাকছে না। জিরো লুপ হলে কারেন্ট ডেনসিটি ইনফাইনাইট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ব্যাখ্যা করতে পারছি না। তাহলে আমাদেরকে এইভাবে বলতে হবে যে আমরা যেটা বলছি যে শুধুমাত্র অনলি সারফেসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, সেটা ঠিক নয়। মানে সারফেসের একটু পরেও এই কারেন্টের একটা ভ্যালু পাওয়া যাবে। দিস ইজ পসিবল অনলি ইফ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড পেনিট্রেটস দ্য সুপার কন্ডাক্টর আপ টু এ স্মল থিকনেস নিয়ার দ্য সারফেস। মানে আমরা যেটা বলছি যে বি ইনসাইড জিরো মানে কি, শার্পলি এই বাউন্ডারিটার পরে বি ইনসাইড যেটা জিরো, সেটাকে আমরা কিন্তু অ্যাম্পিয়ার্স লয়ের সাহায্যে একটা মানে সাকসেসফুল এক্সপ্লানেশন দিতে পারছি না। ওই জন্য ইনসাইড জিরো মানে যে একবারই সারফেসের পরেই জিরো হবে সেটা নয়। এই সারফেসটার সামান্য একটু রিজিয়ন পর্যন্ত এই যে এক্সটার্নাল অ্যাপ্লাইড ফিল্ড যেটা আমরা অ্যাপ্লাই করছি, তার একটা পার্টিকুলার পোর্শান, মানে সেই ফিল্ডের একটা পার্টিকুলার ভ্যালু এই সারফেস ছাড়িয়ে কিছুটা অবধি ঢুকবে, কিছুটা অবধি ঢুকে তারপরে জিরো হবে। তো এই যে যেটা আমরা বলছি আর কি, যে দিস ইনফ্যাক্ট হ্যাজ বিন ভেরিফাইড এক্সপেরিমেন্টালি, এটা কিন্তু এক্সপেরিমেন্টালি ভেরিফাই করা হয়েছে। দ্য পেনিট্রেশন অফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ সুপার কন্ডাক্টর ইজ শোন ইন ফিগার 10.5। তাহলে এই ফিগারে আমরা যেটা দেখিয়েছি, এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে, এইটা যদি সারফেস যদি হয়, তাহলে সারফেসে একদম সারফেসের গায়ে ম্যাগনেটিক ফিল্ডের একটা মানে হাই ভ্যালু থাকবে। এবার যেমনি সারফেস থেকে আমরা ভেতরের দিকে ঢুকতে শুরু করব, এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কিন্তু কমতে থাকবে। কমে কমে একটা পার্টিকুলার ডিস্টেন্স যাওয়ার পরে তবে কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা ইনসাইড দ্য মানে সুপার কন্ডাক্টর, এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা জিরো হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায়। আইডিয়ালি আমরা যেটা বলছি যে জাস্ট সারফেসের পরে বি জিরো, সেটা নয়। মানে যেটা প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় যে ম্যাগনেটিক ফিল্ডটা একটা পার্টিকুলার ডিস্টেন্স যাওয়ার পরেই কিন্তু জিরো হয়ে যায়। তাহলে এই বিহেভিয়ারটা কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে। আর এরকম একটা সে রুল সে ফলো করে যে এইচ ই এক্স মানে একটা এক্স ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে এইচ ই জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ল্যামডা এল। যেখানে এই যে ল্যামডা এল হচ্ছে এই ডিস্টেন্সটা, ল্যামডা এল মানে হচ্ছে এইভাবে আমরা ডিফাইন করি, যেখানে এইচ ই জিরো হচ্ছে
ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সারফেস, মানে এই ভ্যালুটা, এটা যেটা বি আমরা যেটা বলছি সেটা হচ্ছে সারফেসে ম্যাগনেটিক ফিল্ডের যেটা ভ্যালু, যেটা ম্যাক্সিমাম যেটা ভ্যালু, সেটাকে এইজি জিরো বলছি, ম্যাক্সিমাম ভ্যালুটাকে। আর ল্যামডা এল যেটা আমরা এখানে যেটা বলছি, ল্যামডা এল হচ্ছে কি না একটা ক্যারেক্টারিস্টিক লেংথ অর দ্য পেনিট্রেশন ডেপথ। তাহলে ল্যামডা এলটাকে বলা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক লেংথ অর পেনিট্রেশন ডেপথ। তাহলে পেনিট্রেশন ডেপথের সংজ্ঞাটা হবে এরকম যে ল্যামডা এল, এখানে এক্সের ভ্যালু যদি ল্যামডা এল যদি হয়ে যায়, মানে এক্স হচ্ছে যে একটা পার্টিকুলার ডিস্টেন্স, মানে যে আমরা যখন এইজি মাপছি সেই এক্স ডিস্টেন্সের জন্য এইজিটাকে মাপছি। এখন এক্স সমান যদি ইকুয়াল টু ল্যামডা এল যদি হয়ে যায় তখন কি হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার -1 হয়ে যাচ্ছে, মানে এইচ ই এক্স ইজ ইকুয়াল টু এইচ ই জিরো ই টু দি পাওয়ার -1 বা এইচ ই জিরো ডিভাইডেড বাই ই। মানে এক্স সমান যদি ল্যামডা এল যদি হয়ে যায় তখন ল্যামডা এল দূরত্বে এইচ ই এক্সের ভ্যালুটা এইচ ই জিরোর 1/eth হয়, মানে 1/, সারফেসে যা ভ্যালু ছিল তার 1/, টাইমস হয়। তাহলে পেনিট্রেশন ডেপথের সংজ্ঞাটা কি? দ্য পেনিট্রেশন ডেপথ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিস্টেন্স ইনসাইড এ সুপার কন্ডাক্টর হোয়ার দ্য ম্যাগনেটিক ফিল্ড রিডিউস টু 1/e অফ ইটস ভ্যালু অ্যাট দ্য সারফেস। মানে যে দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডটা তার ইনিশিয়াল ভ্যালুর থেকে 1/e টাইমস কমে যায়, সেই দূরত্বকে আমরা পেনিট্রেশন ডেপথ বা ক্যারেক্টারিস্টিক লেংথ বলে থাকি। এবং এটার মানটা কীরকম অর্ডারের হয় না 10⁻³ থেকে 10⁻⁴ অ্যাংস্ট্রম এই অর্ডারের হয়। এবং এই যে পেনিট্রেশন ডেপথ এটা কিন্তু টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। When a specimen of tin is placed in a weak magnetic field, the penetration depth changes only slightly as the temperature rises until the critical temperature is reached, where it increases sharply. Thus, at and above Tc, the field penetrates the metal completely. তাহলে এটাকে আমরা যদি গ্রাফিক্যালি যদি দেখাই তাহলে এরকম দেখতে হবে যে এই যে এক্স অক্ষে আমরা টেম্পারেচার শো করছি আর ওয়াই অক্ষে পেনিট্রেশন ডেপথ শো করছি। তাহলে কি হচ্ছে যে টিসির পরে, মানে যখন সেটা নর্মাল মানে মেটাল হিসেবে যখন মানে ব্যবহার যখন করছিল তখন পেনিট্রেশন ডেপথটা হচ্ছে ইনফাইনাইট। ইনফাইনাইট মানে পুরো মেটেরিয়ালটা দিয়েই ম্যাগনেটিক ফ্লাক্সটা পাস করে যাবে। এবং এটাই সাধারণত ঘটে যখন মানে টেম্পারেচার বেশি থাকে, সুপার কন্ডেন্সিং স্টেট যখন থাকে না, মানে নর্মালি যখন থাকে, তাহলে আমি বাইরে থেকে একটা ফিল্ড অ্যাপ্লাই করলে সেই ফ্লাক্সটা নিশ্চয়ই ভেতর দিয়েও যাবে। সেই জন্য পেনিট্রেশন ডেপথটা হচ্ছে ইনফাইনাইট, মানে পুরোটা দিয়েই ফ্লাক্সটা যাচ্ছে, সেই জন্য এভাবে দেখানো হচ্ছে। কিন্তু টিসিটা যখন মানে ক্রস যখন করে গেল, যখন সেটা সুপার কন্ডাক্টিং স্টেটে এলো, তখন সেই পেনিট্রেশন ডেপথটা কী হচ্ছে যে আস্তে আস্তে কমে কমে আসছে। আস্তে আস্তে কমে কমে এসে যখন সে জিরোর কাছাকাছি যখন যাবে তখন সে নিয়ারলি ফিক্সড হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, পেনিট্রেশন ডেপথটা টেম্পারেচারের সঙ্গে ঠিক এইরকম একটা বিহেভিয়ার করে থাকে। এইবারে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল ফিল্ড এবং ক্রিটিক্যাল টেম্পারেচার। ইন 1913 ক্যামারলিং ওনস যখন এক্সপেরিমেন্টটা যখন করেছিলেন তখন উনি দেখেছিলেন যে একটা সুপার কন্ডাক্টর তার আগের অবস্থা ফিরে পায়। মানে ক্রিটিক্যাল টেম্পারেচারে আমরা আগে কি দেখলাম যে একটা সুপার কন্ডাক্টরের টেম্পারেচার যখন একটা মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যখন নামানো হচ্ছে তখন জিরো রেজিস্টিভিটি শো করছে, মানে বেসিক্যালি সে অ্যাকচুয়ালি সুপার কন্ডাক্টিং স্টেটে আসছে। তো এই যে সুপার কন্ডাক্টিং স্টেটটাকে, এই সুপার কন্ডাক্টিং স্টেটটাকে আমরা কিন্তু দূর করে দিতে পারি। কীভাবে দূর করতে পারি না, তাকে আমরা যদি খুব স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিই তাহলে ওই টিসির নিচে এলেও কিন্তু আমরা সেই সুপার কন্ডাক্টিং স্টেটটাকে দূর করে সেটাকে নর্মাল স্টেটে আনতে পারি। সেটাই এখানে বলা রয়েছে যে সুপার কন্ডাক্টর রিগেন্স ইটস নর্মাল স্টেট বিলো দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে, কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচেই তো সুপার কন্ডাক্টিং স্টেট দেখা যায়। তো এই ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে যখন সে সুপার কন্ডাক্টিং স্টেটে এলো, এই স্টেটটাকে আমরা কিভাবে দূর করে তাকে নর্মাল করে দিতে পারি, যদি আমরা তাকে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি। The value of the magnetic field at which the superconductivity vanishes is called the threshold or the critical field Hc. তাহলে যে ফিল্ডের জন্য সুপার কন্ডাক্টিভিটি ভ্যানিশ করে যাচ্ছে তাকে কি বলা হয়, যে থ্রেশহোল্ড ফিল্ড অর
ক্রিটিক্যাল ফিল্ড। তাহলে ক্রিটিক্যাল ফিল্ডের ডেফিনেশনটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এইভাবে ডেফিনেশনটা আমরা দিই যে দ্য ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট হুইচ দ্য সুপার কন্ডাক্টিভিটি ভ্যানিসেস ইজ কল্ড দ্য থ্রেশহোল্ড ফিল্ড অর ক্রিটিক্যাল ফিল্ড HC and is of the order of a few hundred worsted for most of the pure superconductor। মানে যদি পিওর সুপারকন্ডাক্টর যদি হয় তাহলে এইচসির এই যে ভ্যালুটা কত অর্ডারের হয় না ফিউ হান্ড্রেড ওরস্টেড হয়। কিন্তু এই যে ভ্যালুটা, এই যে ক্রিটিক্যাল ফিল্ডের ভ্যালুটা, এইচসি এর ভ্যালুটা কিন্তু টেম্পারেচারের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়, মানে এটা কিন্তু কোনো ফিক্সড ভ্যালু নয়। আমরা সেটা গ্রাফিক্যালি দেখাচ্ছি যে কীভাবে চেঞ্জ হয়, বাট আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এইচসি কার উপরে ডিপেন্ড করে না টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। Thus we find that the superconducting state is stable only in some definite ranges of magnetic fields and temperature। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন যে সুপারকন্ডাক্টিং স্টেটটা এটা কিন্তু স্টেবল হবে, কখন স্টেবল হবে না একটা পার্টিকুলার রেঞ্জ অফ টেম্পারেচারের মধ্যে এবং একটা পার্টিকুলার রেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। সুপারকন্ডাক্টিং স্টেটটা যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে সেটা তো আমরা আগেই শো করলাম যে একটা পার্টিকুলার টেম্পারেচারের বিলোতে নিয়ে এলে তবেই একটা সুপারকন্ডাক্টিং স্টেটটা পাওয়া যায়। কিন্তু শুধু তাই না, সেখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের একটা ভূমিকা রয়েছে। ম্যাগনেটিক ফিল্ডের আমরা যদি একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি তাহলে সেই সুপারকন্ডাক্টিং স্টেটটাকে রিমুভ করে দেওয়া যায়। তাহলে সেই জন্য আমরা বলছি যে সুপারকন্ডাক্টিং স্টেট ইজ স্টেবল অনলি ইন সাম ডেফিনাইট রেঞ্জেস অফ ম্যাগনেটিক ফিল্ডস অ্যান্ড টেম্পারেচার। ফর হায়ার ফিল্ডস অ্যান্ড টেম্পারেচার, মানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যদি আমরা অনেক বাড়িয়ে দিই এবং টেম্পারেচারও যদি বাড়িয়ে দিই, তখন কি হবে, তখন নর্মাল স্টেটটা হচ্ছে মোর স্টেবল, মানে তখন সে আর সুপার কন্ডাক্টার স্টেটে থাকবে না, তখন সে নর্মাল স্টেটে আসবে এবং সেটাই কিন্তু একটা স্টেবল স্টেট হবে। তাহলে আমরা যদি গ্রাফিক্যালি এই যে এইচসি মানে এই যে ক্রিটিক্যাল ফিল্ডের ভ্যারিয়েশনটা যদি শো করি তাহলে এরকম দেখতে লাগবে। এখানে এক্স অক্ষে টেম্পারেচার প্লট করা হয়েছে, ওয়াই অক্ষে এইচসি অর্থাৎ ক্রিটিক্যাল ফিল্ড প্লট করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে এই যে এইচসি জিরো মানে হচ্ছে যে ক্রিটিক্যাল ফিল্ড অ্যাট টেম্পারেচার জিরো, যখন টি ইজ ইকুয়াল টু জিরো তখন এইচসি জিরো, মানে টেম্পারেচার যখন জিরো থাকবে তখন এতটা অ্যামাউন্টের ফিল্ড দিলে সুপার কন্ডাক্টিং স্টেটটাকে আমরা রিমুভ করতে পারবো। এইবারে জিরো থেকে আমরা যত এই মানে ভ্যালুটা টেম্পারেচারের ভ্যালুটা বাড়িয়ে যাব, এই যে টিসিতে যখন আসবে তখন টিসিতে এই এইচসি জিরোর মানটা ক্লোজ টু জিরো হয়ে যাচ্ছে। মানে টিসিতে যখন ট্রানজিশন একদম মানে টিসিতে যখন থাকবে তখন এই ক্রিটিক্যাল ফিল্ডের মানটা জিরো। টিসি যখন ক্রস করে যাবে তখন তো আমাকে আর মানে কোনো ফিল্ড দিতে হচ্ছে না, কারণ তখন সে নর্মাল এমনিতেই সে আর সুপার কন্ডাক্টিং স্টেটে থাকে না, তখন সে নর্মাল হয়ে যায়। এই জন্য এই যে গ্রাফের এই দুটো জোনকে সেপারেট করা হয়েছে, একটা জোনকে আমি বলছি সুপার কন্ডাক্টিং জোন, যেটা এরকম শেডেড পোর্শন যেটা রয়েছে, আর এই বাইরের যে জোন যেটা রয়েছে সেটাকে আমরা বলি নর্মাল জোন। এবং এই যে প্লটটাকে আমরা বলি ম্যাগনেটিক ফেজ ডায়াগ্রাম। দিস টাইপস অফ কার্ভস আর অলমোস্ট প্যারাবোলিক। এই কার্ভটা সাধারণত একটা প্যারাবোলিক নেচারের হয় এবং এই রিলেশন দিয়ে তাকে এক্সপ্রেস করা যায় যে এইচসি ইজ ইকুয়াল টু এইচসি জিরো ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার বাই টিসি স্কোয়ার, যেখানে এইচসি জিরো যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ফিল্ড অ্যাট জিরো কেলভিন। জিরো কেলভিনের জন্য যে ফিল্ড যেটা থাকে সেটাকে ক্রিটিক্যাল ফিল্ড বলা হয় ফর দ্য টেম্পারেচার জিরো কেলভিন। Thus at the critical temperature the critical field becomes zero, মানে টিসিতে কিন্তু এই এইচসি জিরোর মানটা জিরো হয়ে যায়। তার কারণ টিসিতে এমনিতেই সে সুপার কন্ডাক্টিং স্টেটে থাকবে এবং এইচসি জিরো অর্থাৎ এক্সটার্নাল কোনো ফিল্ড দিয়ে তাকে নষ্ট করা যাবে না, মানে টিসিতে এইচসির মানটা জিরো হয়। কিন্তু টিসির কমে কিন্তু এইচসির একটা পার্টিকুলার ভ্যালু থাকে এবং এই ভ্যালুটা বাড়তে বাড়তে জিরো কেলভিনের জন্য এই এইচসি জিরোর মানটা সবথেকে বেশি হয় এবং টিসি যখন ক্রস যখন করে যায় তখন সে আর সুপার কন্ডাক্টিং সেটে থাকে না, তখন সে একটা নর্মাল কন্ডাক্টর হিসেবে বিহেভ করে। তাহলে এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফেজ ডায়াগ্রাম। এইবারে আমরা টাইপ 1 অ্যান্ড টাইপ 2 সুপার কন্ডাক্টর সম্বন্ধে আলোচনা করব। সুপার কন্ডাক্টরকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যে টাইপ 1 সুপার কন্ডাক্টর আর একটা হচ্ছে টাইপ 2 সুপার কন্ডাক্টর। তো এই টাইপ 1 সুপার কন্ডাক্টর এবং টাইপ 2 সুপার কন্ডাক্টর কিসের ভিত্তিতে মানে ভাগ করা হয়েছে না, তারা কেমনভাবে মেসনার এফেক্ট, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, তারা কেমনভাবে মেসনার এফেক্টটা ফলো করে তার উপর ভিত্তি করে সুপার কন্ডাক্টরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টাইপ 1 সুপার কন্ডাক্টর, একটা হচ্ছে টাইপ 2 সুপার কন্ডাক্টর। তাহলে আমরা প্রথমে আলোচনা করছি যে টাইপ 1 সুপার কন্ডাক্টর কাকে বলে। তো ডেফিনেশনটা আমরা এইভাবে বলবো যে দ্য সুপার কন্ডাক্টর হুইচ স্ট্রিক্টলি ফলো দ্য মেসনার এফেক্ট, মানে যে সমস্ত সুপার কন্ডাক্টর মেসনার এফেক্টকে স্ট্রিক্টলি ফলো করে তাদেরকে বলা হয় টাইপ 1 সুপার কন্ডাক্টর।
দ্য টিপিক্যাল ম্যাগনেটিক দ্যাট বিহেভিয়ার অফ লেড এ টাইপ 1 সুপার কন্ডাক্টর, মানে লেড একটা টাইপ 1 সুপার কন্ডাক্টরের উদাহরণ, এবং এটা এই ধরনের একটা ফিগার ফলো করে। আমরা এই ফিগারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা এক্স অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ড এইচকে প্লট করেছি এবং ওয়াই অক্ষে ম্যাগনেটাইজেশন এমকে প্লট করেছি, বাট নেগেটিভ ভ্যালু এখানে আমরা দেখিয়েছি। তো এখানে যেটা দেখানো হচ্ছে যে এই যত বাড়াচ্ছি এম তত বাড়ছে, বাট অ্যাজ সুপার কন্ডাক্টর ইজ এ ডায়াম্যাগনেট, ওই জন্য মাইনাস এম এখানে বলা রয়েছে। এইচ বাড়াচ্ছি এম বাড়ছে, একটা পার্টিকুলার ফিল্ড অর্থাৎ এইচসি পর্যন্ত যাওয়ার পরে ম্যাগনেটাইজেশন সব থেকে বেশি হলো, তারপরে কিন্তু আর কোনো ম্যাগনেটাইজেশন পাওয়া যাবে না, মানে বেসিক্যালি সে একটা নর্মাল স্টেটে চলে আসবে এবং কি হবে না ফ্লাক্স পেনিট্রেশন হবে। তো এই যে রেঞ্জ যেটা আছে এই রেঞ্জটা এই যে একটা ট্রায়াঙ্গেলের মতন যে রিজিয়ন যেটা রয়েছে এই রেঞ্জটা হচ্ছে সুপার কন্ডাক্টিং রিজিয়ন, এবং তার বাইরের যে রিজিয়ন যেটা আছে সেই রিজিয়নটা হচ্ছে নর্মাল রিজিয়ন। তো দিস সুপার কন্ডাক্টার এক্সিবিট পারফেক্ট ডায়াম্যাগনেটিজম বিলো এ ক্রিটিক্যাল ফিল্ড এইচসি, মানে এইচসি নিচে যদি হয় তাহলে এই ধরনের মেটেরিয়ালগুলো পারফেক্ট ডায়াম্যাগনেটিজম শো করে, এবং এই এইচসি এর যে মানটা মোটামুটি 0.1 টেসলা হয়। অ্যাজ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ইজ ইনক্রিজড বিয়ন্ড এইচসি, আমরা যদি এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা এইচসিটাকে আমরা ক্রিটিক্যাল ফিল্ড বলছি, এইচসি থেকে যদি আমরা বাড়িয়ে দিই তখন কি হবে, দ্য ফিল্ড পেনিট্রেটস দ্য মেটেরিয়াল কমপ্লিটলি, মানে ম্যাগনেটিক ফ্লাক্সটা সমস্তটাই সেই মেটেরিয়াল দিয়ে পাস করবে, এবং সেটা কি হবে তখন সেটাকে আর মেসনার এফেক্ট বলা যায় না, কারণ মেসনার এফেক্ট মানেটাই হচ্ছে যে ফিল্ড এক্সক্লুশন, অর্থাৎ ফিল্ডটাকে সে ভেতর দিয়ে পাস করতে দিচ্ছে না। তার মানে কি এইচসির উপরে যখন আমরা চলে যাব তখন সমস্ত ফিল্ডটা ভেতর দিয়ে পাস করবে, এবং সেটা হচ্ছে নর্মাল মেটালের বিহেভিয়ার, সেটা কিন্তু আর সুপার কন্ডাক্টরের বিহেভিয়ার নয়। তার মানে কি হচ্ছে যে এইচসির ওপরে সে নর্মাল হয়ে যাচ্ছে, এইচসির বিরুদ্ধে সুপার কন্ডাক্টিং থাকছে, এবং এইচসি হচ্ছে সেই ক্রিটিক্যাল ফিল্ড, এবং এই ধরনের সুপার কন্ডাক্টর স্ট্রিক্টলি মেসনার এফেক্টকে ফলো করছে। এই ধরনের সুপার কন্ডাক্টরকে অনেক সময় সফট সুপার কন্ডাক্টরও বলা হয়। পিওর স্পেসিমেন্টস অফ ভেরিয়াস মেটালস এক্সিবিট দিস টাইপ অফ বিহেভিয়ার, মানে যেগুলো পিওর স্পেসিমেন তারা এই ধরনের বিহেভিয়ার করে, এবং এদের টেকনিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু খুব কম থাকে। তার কারণটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল ভ্যালু অফ এইচসিটা খুব কম, মানে 0.1 টেসলা অর্ডারের হয়ে থাকে। এরপর আমরা অপর একটা সুপার কন্ডাক্টর যেটা টাইপ 2 সুপার কন্ডাক্টর সেটা নিয়ে আলোচনা করছি। এদেরকে অনেক সময় হার্ড সুপার কন্ডাক্টর বলা হয়। দিস সুপার কন্ডাক্টার্স ডু নট ফলো দ্য মেসনার এফেক্ট স্ট্রিক্টলি, তাহলে এই ধরনের সুপার কন্ডাক্টর মেসনার এফেক্টকে স্ট্রিক্টলি ফলো করে না। দ্য ম্যাগনেটিক ফিল্ড ডাজ নট পেনিট্রেট দিস মেটেরিয়ালস অ্যাব্রাপ্টলি অ্যাট দ্য ক্রিটিক্যাল ফিল্ড, মানে যেটা হচ্ছে যে আমরা যখন ক্রিটিক্যাল ফিল্ড যখন অ্যাপ্লাই করছি তখন ম্যাগনেটিক ফিল্ডটা এর মধ্যে মানে কমপ্লিটলি পেনিট্রেট করে না। তাহলে কিভাবে করে সেটা আমরা আলোচনা করছি। আমরা এই একটা ফিগার দেখিয়েছি আগের মতনই ফিগারটা, যে এখানে এক্স অ্যাক্সিসে আমরা ম্যাগনেটিক ফিল্ড, ওয়াই অ্যাক্সিসে আমরা ম্যাগনেটাইজেশন প্লট করছি। আগের ক্ষেত্রে শুধু লেডের জন্য প্লট করেছিলাম, এটা হচ্ছে লেড বিসমাথ একটা অ্যালয়, এবং লেড বিসমাথ অ্যালয়ের ক্ষেত্রে এইজের সঙ্গে এম এর ভ্যারিয়েশনটা এরকমের হয়, প্রথমে এটা ইনক্রিজ করবে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এটা ডিক্রিজ করবে। তাহলে কি হচ্ছে যে এই কার্ভ থেকে আমরা যেটা পাচ্ছি, ইট ফলোজ ফ্রম দিস কার্ভ দ্যাট ফর ফিল্ডস লেস দেন HC1, এই যে এই পিক যেটা আছে এই পিকের কোরেসপন্ডিং ফিল্ডটাকে আমরা বলছি HC1। HC1 এর নিচে যদি হয়, ইফ মানে ফর ফিল্ডস লেস দেন HC1 দ্য মেটেরিয়াল এক্সিবিট পারফেক্ট ডায়াম্যাগনেটিজম অ্যান্ড নো ফ্লাক্স পেনিট্রেশন, মানে HC1 এর নিচে যদি ফিল্ডটা যদি থাকে তখন সে পারফেক্ট ডায়াম্যাগনেটিজম শো করবে এবং কোনো ফ্লাক্স মেটেরিয়ালের মধ্য দিয়ে পাস করবে না, অর্থাৎ সম্পূর্ণ রকমের ফ্লাক্স এক্সক্লুশন হবে। তাহলে এইচ লেস দেন যখন HC1 হবে তখন এই মেটেরিয়ালটা পারফেক্ট সুপার কন্ডাক্টিং স্টেটে থাকবে। এবার HC1 এর থেকে আমরা যখন ফিল্ডটাকে যখন বাড়াতে থাকবো তখন কি হবে, দ্য ফ্লাক্স বিগিনস টু পেনিট্রেট দ্য স্পেসিমেন, তখন ফ্লাক্স আস্তে আস্তে সেই মেটেরিয়ালটার মধ্যে ঢোকা শুরু করবে, এবং এই জিনিসটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বেড়ে বেড়ে যেতে থাকবে, অর্থাৎ ভেতরে আস্তে আস্তে ফ্লাক্স ঢুকতে থাকবে, এবং আলটিমেটলি যখন HC2 যখন চলে আসবে তখন কি হবে, ওই মেটেরিয়ালটার মধ্য দিয়ে সম্পূর্ণ রকমভাবে ফ্লাক্স ঢুকে যাবে এবং কোনো রকমের ফ্লাক্স এক্সক্লুশন দেখা যাবে না, এবং সেই মেটেরিয়ালটা নর্মাল কন্ডাক্টর হিসেবে ব্যবহার করবে।
The fields Hc1 and Hc2 are called the lower and upper critical fields respectively. মানে Hc1 কে লোয়ার ক্রিটিক্যাল ফিল্ড বলা হয়, Hc2 কে আপার ক্রিটিক্যাল ফিল্ড বলা হয়। এবং এই যে রিজিয়নটা Hc1 এবং Hc2, এই যে দুজনের মধ্যবর্তী রিজিয়ন অর্থাৎ রিজিয়ন 2 যেটা, রিজিয়ন 1 হচ্ছে সুপার কন্ডাক্টিং রিজিয়ন, আর রিজিয়ন 2 যেটা Hc1 এবং Hc2 এর ঠিক মাঝামাঝি অবস্থায় থাকে, সেক্ষেত্রে কি হয় যে দ্য ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার অফ দ্য মেটেরিয়াল ভ্যানিসেস গ্র্যাজুয়ালি, মানে এই যে ডায়াম্যাগনেটিক বিহেভিয়ারটা আস্তে আস্তে রিমুভ হতে থাকে। আর যখন Hc2 যখন চলে আসে তখন ডায়াম্যাগনেটিক বিহেভিয়ারটা কমপ্লিটলি ভ্যানিশ করে যায়। এবং এই যে পার্টিকুলার রিজিয়নটা Hc1 থেকে Hc2 যে রিজিয়নটা, এখানে কি থাকে না, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লাক্স ডেনসিটি বি ওই মেটেরিয়ালটার মধ্যে থেকে যায়। এখানে ফ্লাক্স এক্সক্লুশন হয় না, বাট কিছু পরিমাণ ফ্লাক্স ডেনসিটি বি এখানে থেকে যায়। তাহলে কি হচ্ছে, যেহেতু কিছু পরিমাণে ফ্লাক্স ডেনসিটি থেকে যায়, তাহলে মেসনার এফেক্টটা কমপ্লিটলি ফলো এখানে হচ্ছে না, এবং এই ধরনের স্টেটটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট স্টেট বা ভর্টেক্স স্টেট। এবং এই রিজিয়নটাতে কি হয় না, দেয়ার ইজ এ ডিস্ট্রিবিউশন অফ সুপার কন্ডাক্টিং অ্যান্ড নন সুপার কন্ডাক্টিং রিজিয়ন, অর্থাৎ সুপার কন্ডাক্টিং রিজিয়নও থাকে এবং নন সুপার কন্ডাক্টিং রিজিয়নও থাকে। এবং এটা হচ্ছে সুপার কন্ডাক্টিং স্টেট এবং নর্মাল স্টেটের একটা মিক্সচার। তো এই ধরনের সুপার কন্ডাক্টরকে অনেক সময় হার্ড সুপার কন্ডাক্টর বলা হয়। এই হার্ড কথাটার মিনিং হচ্ছে এরকম যে যেখানে এই যে Hc2 যেটা রয়েছে, Hc2টার ভ্যালুটা এখানে দেখা যাচ্ছে অফ দি অর্ডার অফ 100 হয়ে যাচ্ছে। মানে সেটাকে নর্মাল স্টেটে আনতে গেলে, সুপার কন্ডাক্টিং স্টেটকে নর্মাল স্টেটে আনতে গেলে অনেক বেশি ফিল্ড দিতে হয়। আগের ক্ষেত্রে যেমন আমরা দেখছিলাম যে 0.1 টেসলাতেই নর্মাল হয়ে যাচ্ছে, এখানে কিন্তু মানে এই Hc2 ভ্যালুটা অনেক বেশি। তো এখানে মোটামুটি ভ্যারিয়েশনটা বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন কি এটা অফ দি অর্ডার অফ কিছু কিছু মেটালের ক্ষেত্রে অফ দি অর্ডার অফ 150 টেসলাও কিন্তু দেখা যায়। তো এই যে মানে এই সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে কি দেখা যায় না, লার্জ ম্যাগনেটিক হিস্টেরেসিস দেখা যায়। এবং এই সমস্ত মেটেরিয়ালের কি আছে না, অনেক মানে অ্যাপ্লিকেশন রয়েছে। বিশেষত কি হয় না, সুপার কন্ডাক্টিং এই যে ওয়্যার যেগুলো রয়েছে, মানে সুপার কন্ডাক্টিং ওয়্যার তৈরিতে এই ধরনের মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবং এদের ক্ষেত্রে ক্রিটিক্যাল যে ফিল্ডের Hc2 যে ভ্যালুটা, এটা অফ দি অর্ডার অফ 150 টেসলার মতন হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে যে সুপার কন্ডাক্টিং স্টেটের কিছু বিশেষ ধর্ম। এছাড়াও আরও কয়েকটা ধর্ম আমরা আলোচনা করব। তার মধ্যে হচ্ছে এনার্জি গ্যাপ। আমরা যখন সেমিকন্ডাক্টর, মেটাল, ইনসুলেটর পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে একটা নর্মাল মেটালের কন্ডাক্টিং স্টেট যদি হয়, তাহলে মেটালের কন্ডাক্টিং স্টেটটা অলমোস্ট ফিল্ড থাকে এবং কিছুটা অংশ ভ্যাকেন্ট থাকে। তো এই যে ফিল্ড স্টেট এবং ভ্যাকেন্ট স্টেটের মাঝে এরকম জায়গাতে ফার্মি লেভেল থাকে। কিন্তু সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায় এই যে ফিল্ড স্টেট এবং এই যে ভ্যাকেন্ট স্টেট, এদের মাঝে একটা এনার্জি গ্যাপ দেখা যায়, যেটা কিন্তু নর্মাল মেটালে দেখা যায় না। এবং ইজির ইজিক্যাল টু আমরা 2 ডেল্টা বলে থাকি। তো এই যে ইজি ইজ ইকুয়াল টু 2 ডেল্টা, এটার মান যেটা হয় এটা অফ দ্য অর্ডার অফ 10⁻⁻⁴ ইলেকট্রন ভোল্ট হয়। তাহলে এটার মানটা খুব কম হয়, বাট দের ইজ এ পার্টিকুলার এনার্জি গ্যাপ। এই এনার্জি গ্যাপটা কী করে না, দ্য গ্যাপ সেপারেটস দ্য লোয়েস্ট এক্সাইটেড স্টেট ইন এ সুপার কন্ডাক্টর ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট। এবং এটার মানটা এই অর্ডারের হয়, দ্য ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য এক্সাইটেড স্টেটস বিহেভ অ্যাজ নর্মাল ইলেকট্রনস অ্যান্ড ক্রিয়েট রেজিস্ট্যান্স হোয়ার এজ দোজ প্রেজেন্ট বিলো ইট। মানে এই স্টেটের বিলোতে যেগুলো থাকে সেটা হচ্ছে সুপার কন্ডাক্টিং ইলেকট্রন। তাহলে ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য এক্সাইটেড স্টেট অ্যাজ বিহেভ অ্যাজ নর্মাল ইলেকট্রন, আর ইলেকট্রনস প্রেজেন্ট বিলো ইট বিহেভ অ্যাজ সুপার কন্ডাক্টিং ইলেকট্রনস। আর এই যে এনার্জি গ্যাপটা টেম্পারেচারের সঙ্গে ভ্যারি করে, ইট ইজ ম্যাক্সিমাম অ্যাট 0 কেলভিন অ্যান্ড ডিক্রিজেস কন্টিনিউয়াসলি টু 0 অ্যাজ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজড। তাহলে টেম্পারেচারের উপরে এই যে এনার্জি গ্যাপ যেটা আছে, এই এনার্জি গ্যাপটা ডিপেন্ড করে। অ্যাট 0 কেলভিন দেয়ার আর নো ইলেকট্রনস অ্যাবাভ দ্য গ্যাপ, এই গ্যাপের উপরে কোনো ইলেকট্রন থাকে না। অ্যান্ড অ্যাট টি ইজ ইকুয়াল টু টিসি অল দ্য সুপার কন্ডাক্টিং ইলেকট্রনস বিকাম নর্মাল ইলেকট্রনস। টি ইকুয়াল টু টিসিতে সুপার কন্ডাক্টিং ইলেকট্রনগুলো নর্মাল ইলেকট্রনে পরিণত হয়। তাহলে একটা এনার্জি গ্যাপ থেকে যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ ধর্ম হলো আইসোটোপ এফেক্ট।
It was observed in the year 1950 that the transition temperatures of a superconductor varies with isotope mass. আমরা জানি কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে আইসোটোপ থাকে যাদের মাসগুলো আলাদা আলাদা হয়। তো এই ট্রানজিশন টেম্পারেচারটা আইসোটোপ মাসের উপরে কেমনভাবে ডিপেন্ড করে না টিসি প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার মাইনাস হাফ এবং টিসি ইন্টু এম টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। দাস লার্জার দ্য আইসোটোপিক মাস লোয়ার ইজ দ্য ট্রানজিশন টেম্পারেচার। তার মানে আইসোটোপ মাস যদি বেশি হয়ে যায় তাহলে ট্রানজিশন টেম্পারেচারটা কমে যাবে। একটা উদাহরণ হিসেবে দেখানো যেতে পারে যে যেমন মার্কারি যদি হয় তাহলে দ্য ট্রানজিশন টেম্পারেচার অফ মার্কারি চেঞ্জেস ফ্রম 4.18 কেলভিন টু 4.146 কেলভিন when its isotopic mass changed from 199.5 to 203.4 AMU। তাহলে কি হচ্ছে যে আইসোটোপের মাসটাকে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে ট্রানজিশন টেম্পারেচারটা 4.185 থেকে 4.1146 হয়ে যায়, অর্থাৎ ট্রানজিশন টেম্পারেচারটা কমে যায়। তো it is known that mean square amplitude of atomic or lattice vibration at low temperature is proportional to m to the power minus half। আমরা ল্যাটিস ভাইব্রেশন চ্যাপ্টারে পড়েছি যে mean square amplitude of the lattice vibration is proportional to m to the power minus half and the Debye temperature theta d of the phonon spectrum is related to m as theta d m to the power half is equal to constant। এটা আমরা ল্যাটিস ভাইব্রেশন চ্যাপ্টার থেকে জেনেছি। তাহলে আমরা যদি এই দুটো ইকুয়েশন কম্বাইন করি যে টিসি এম টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং থিটা ডি এম টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই দুটো রিলেশন থেকে বলা যায় যে টিসি ডিভাইডেড বাই থিটা ডি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে ইন জেনারেল এটা লেখা যেতে পারে যে টিসি প্রপোর্শনাল টু থিটা ডি প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এই ইকুয়েশনটা একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন এবং এটা কি ইন্ডিকেট করছে যে টিসি অর্থাৎ ট্রানজিশন টেম্পারেচারের সঙ্গে এই যে থিটা ডি অর্থাৎ ডিবাই টেম্পারেচার অর্থাৎ ল্যাটিস ভাইব্রেশনের একটা সম্পর্ক রয়েছে। মানে ল্যাটিস ভাইব্রেশন ইজ সামহাউ রিলেটেড টু দ্য সুপার কন্ডাক্টিভিটি, মানে সুপার কন্ডাক্টিভিটি এবং ল্যাটিস ভাইব্রেশন এরা হচ্ছে রিলেটেড। দ্যাট ইজ দ্য ল্যাটিস ভাইব্রেশন কীভাবে হয়, দ্য ইলেকট্রন ফোনন ইন্টারেকশন। ল্যাটিস ভাইব্রেশনের মেন জিনিসটাই হচ্ছে কিন্তু ইলেকট্রন ফোনন ইন্টারেকশন। তার মানে ইলেকট্রন ফোনন ইন্টারেকশনের একটা রোল রয়েছে সুপার কন্ডাক্টিভিটির ক্ষেত্রে। দিস লেড ফ্রোলিক টু শো দ্যাট টু ইলেকট্রনস ইন এ মেটাল ক্যান এফেক্টিভলি অ্যাট্রাক্ট ইচ আদার, দ্য অ্যাট্রাকশন বিইং মেডিয়েটেড বাই ল্যাটিস ভাইব্রেশন। এটা পরে দেখানো হয়েছিল যে একটা মেটালের ক্ষেত্রে দুটো ইলেকট্রন কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে। কীভাবে অ্যাট্রাক্ট করতে পারে? এটা মেডিয়েটেড হয় ল্যাটিস ভাইব্রেশনের দ্বারা, মানে বাই দ্য এফেক্ট অফ ল্যাটিস ভাইব্রেশন দুটো ইলেকট্রনের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন শো হয়। পরে ইন দ্য ইয়ার অফ 1957 বার্ডিন, কুপার অ্যান্ড শ্রেফার ডেভেলপড এ কমপ্লিট অ্যাটমিক থিওরি অফ সুপার কন্ডাক্টিভিটি। মানে সুপার কন্ডাক্টিভিটির যে অ্যাটমিক থিওরিটা এই তিনজন সায়েন্টিস্ট মিলে 1957 ডেভেলপ করেছিলেন এবং তারা দেখিয়েছিলেন যে সার্চ ইলেকট্রনস পেয়ার, যে ইলেকট্রনগুলো নিজেরা অ্যাট্রাক্ট করছে এই ইলেকট্রনের পেয়ারকে কুপার পেয়ার বলা হয়। ফ্রম দ্য সায়েন্টিস্ট এই যে কুপারের নাম অনুসারে কুপার পেয়ার বলা হয়। এবং এই যে কুপার পেয়ার যেটা আছে এরা কি করে যে এটা একটা সিঙ্গেল কোয়ান্টাম স্টেট হিসেবে আচরণ করে এবং এদের সাহায্যে এই সুপার কন্ডাক্টিভিটির যে কমপ্লিট এক্সপ্লানেশন দেওয়া যায়। আমরা পরে থিওরি সম্বন্ধে আলোচনা করব, বাট এই লেকচারে আমরা সুপার কন্ডাক্টিং স্টেটের বিভিন্ন ধর্ম সম্বন্ধে আলোচনা করেছি। আমরা পুরী অ্যান্ড বব্বরের সলিড স্টেট ফিজিক্স থেকে আলোচনাটা করলাম। ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই বইটা আরেকবার দেখে নিতে হবে এবং সমস্ত ছাত্রছাত্রীকে এই লেকচার শোনার জন্য ধন্যবাদ।